জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কের ফাটল দেখা দেয়। ভারতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশের মানুষকে অনেক বেশি ক্ষিপ্ত করে তুলেছে। আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্তের উত্তেজনা নিরসনে দিল্লিতে যখন বৈঠক চলছে, তখন কোচবিহারে বিএসএফ আগ্রাসী আচরণ করতে এসে চরম শিক্ষা পেয়েছে। বিএসএফ সীমান্তে দাদাগিরি ফলাতে গেলে সাধারণ বাংলাদেশি তাদের উপর ইট নিক্ষেপ করে, তাতে আহত হয়েছে বিএসএফ এর এক জওয়ান। বিএসএফ আগ্রাসী আচরণ করতে এসে চরম শিক্ষা পেল। সীমান্তে বিএসএফ এর দাদাগিরি ফলানোয় ইট নিক্ষেপ করে সাধারণ বাংলাদেশিরা প্রতিবাদ জানায়, তাতে আহত হয় বিএসএফ এর এক জওয়ান। এরার সব পথ বন্ধ, ঘরের কপাটও আর তার কথায় খোলে না। একরকম কয়েদখানা, অনুমতি সাপেক্ষেই আসা যাওয়া, যেখানে আলো বাতাসও আসে নিয়ম করে। কথিত নিরাপত্তার চাদর ভেদ করেই অনুমতি সাপেক্ষেই তার বসবাস। সব খোয়া গেছে, হারিয়েছেন সব। কেউ আর তাকে চায় না। তার নাম শুনলেই অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠেন। তার জন্য এই পদ্মার পাড়ে আর কিছুই অবশিষ্ট নেই। যা আছে তা কেবল ঘৃণা আর জনরোষ। আরো একটা দাবি, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি। ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এটাই মনে হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া উপায় নাই। ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে। সাধারণ জনগণ কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকুক এটা চাচ্ছে না। কেন? মানে বাংলাদেশের না, ইন্ডিয়ান নাগরিকরাই চাচ্ছে না যে শেখ হাসিনা ইন্ডিয়াতে থাক। কি জন্য? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারতের সাথে কিন্তু বাংলাদেশের সীমান্তে আবারও এক ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা ভিডিওর অংশ বেশি দেখি বুঝেই গেছেন কোন দিকে ইঙ্গিত করেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্তের উত্তেজনা নিরসনে দিল্লিতে যখন বৈঠক চলছে, তখন কোচবিহারে বিএসএফ আগ্রাসী আচরণ করতে এসে চরম শিক্ষা পেয়েছে। বিএসএফ সীমান্তে দাদাগিরি ফলাতে গেলে সাধারণ বাংলাদেশি তাদের উপর ইট নিক্ষেপ করে, তাতে আহত হয়েছে বিএসএফ এর এক জওয়ান। শুক্রবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের খারিজা গীতালদহ এলাকার এই ঘটনা উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক পট পরিবর্তনে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের কাজে বাধা দিচ্ছে বিএসএফ। কখনো কাঁটাতারের বেড়া, কখনো গাছ কেটে নেওয়া নিত্য ঘটনা। যদিও স্থানীয় বাংলাদেশি এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাহসী পদক্ষেপে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এবং সীমান্তের ওপারের বাসিন্দা। আনন্দবাজার বলছে, শুক্রবারের ঘটনায় অভিযোগ করে বলা হয়েছে, এদিন সীমান্তে পাহারা দেওয়ার সময় ওপার থেকে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। তাতে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবারের ঘটনা প্রসঙ্গে দিনহাটার মহকুমা পুলিশ কর্মকর্তা ধীমান মিত্র দাবি করেছে, খারিজা গীতালদহ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানেরা যখন টহল দিচ্ছিল, সেই সময়ে বাংলাদেশিরা তাদের লক্ষ্য করে ঢিল ছোড়ে। ঘটনায় এক জওয়ানের মাথায় আঘাত লেগেছে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে বিজিবির সদস্যরা যান। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে বিএসএফ। সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে বর্ডার গার্ড বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখন ভারতের নয়াদিল্লিতে। শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ এর প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বাহিনীটির মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। মঙ্গলবার নয়াদিল্লির লোধি রোডে অবস্থিত বিএসএফ এর প্রধান কার্যালয়ে দুই বাহিনীর প্রতিনিধিদের মধ্যে শুরু হবে বৈঠক। ভারতীয় কর্মকর্তারা জানান, বিজিবি ও বিএসএফ এর প্রতিনিধিরা সীমান্তে বেড়া এবং সীমান্ত উত্তেজনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিজিবির প্রতিনিধি দলের সদস্যরা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও দেখা করতে পারেন। ২০ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফ এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষ হবে। সেদিন যৌথ আলোচনার ঘোষণায় সই করবে দুই পক্ষ। গেল সপ্তাহে এক বিবৃতিতে বিএসএফ জানায়, দুই বাহিনীর মধ্যে অনুষ্ঠেয় এই বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে আলাপ হবে। এর আগে গত বছরের মার্চে ঢাকায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরার সব পথ বন্ধ, ঘরের কপাটও আর তার কথায় খোলে না।
একরকম কয়েদখানা, অনুমতি সাপেক্ষেই আসা যাওয়া, যেখানে আলো বাতাসও আসে নিয়ম করে। কথিত নিরাপত্তার চাদর ভেদ করেই অনুমতি সাপেক্ষেই তার বসবাস। সব খোয়া গেছে, হারিয়েছেন সব। কেউ আর তাকে চায় না। তার নাম শুনলেই অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠেন। তার জন্য এই পদ্মার পাড়ে আর কিছুই অবশিষ্ট নেই। যা আছে তা কেবল ঘৃণা আর জনরোষ। আরো একটা দাবি, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি। গঙ্গার পাড়ে তারা যাকে আশ্রয় দিয়েছেন তারাও সন্দিহান, সন্দিগ্ধ। না পারছে গিলতে, না পারছে উগরাতে। বিশ্ব দরবারেও তিনি অনাহুত। কেউ তার অপেক্ষায় নেই। এমনকি এতদিন যারা তার কথায় ওঠবস করেছেন, ফায়দা লুটে গড়েছেন কারিগরি টাকার পাহাড়, তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। আপা বলতে যারা একসময় জ্ঞান হারাতেন, আপাকে সন্তুষ্ট করতে যারা থাকতেন উন্মুখ, তারাও এখন তাকে এড়িয়ে চলছেন। যারা একসময় আপার ধারে কাছেও ঘেঁষতে পারতেন, পাত্তা পেতেন না দলের অন্দর কিংবা বাহিরে, আপাকে এখন তাদের লাইভে এসেই নানা কথাবার্তা বলতে হচ্ছে। হুমকির ফুলকি উড়িয়ে পাত্তা পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। এমনকি তার সেই সিরিয়াস হুমকিও কেউ আর গায়ে মাখছে না। উল্টো সেসব হুমকি নিয়ে তৈরি হচ্ছে মিমস। চায়ের দোকান, অফিস কিংবা ক্যাম্পাসগুলোর আড্ডায় আপাকে নিয়ে কৌতুক হয়। সবাই তার নাম শুনে খিলখিল করে হেসে ওঠেন। এবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আপা নাকি আবারও ফিরে আসতে মরিয়া। তিনি ফিরবেন আর প্রতিপক্ষকে ধরবেন, গপা গপ কারাগারে পুরবেন, শুলে চড়াবেন, উন্নয়ন করবেন, মেট্রো রেলে চড়বেন, পদ্মা সেতুতে গিয়ে গায়ে হাওয়া মাখবেন। আবার এমন কথা শুনে অনেকে সোশ্যাল মিডিয়ায় কৌতুক করছেন, বলছেন আপা আসলে মেট্রো রেল, পদ্মা সেতুর পিলারগুলোর মায়া এখনো ভুলতে পারেননি। এখনো তিনি শুনতে চান বাতাবি লেবুর বাম্পার ফলনের গল্প। তবে আপা ফিরবেন সেই খবরে অনেকে আবার আশাবাদী। তারা চান আপা ফিরুক, ফিরে এসে মুখোমুখি হোক বিচারের। প্রায় 2000 হত্যা, হাজার হাজার আহত মানুষ, আয়নাঘর কাণ্ডের মতো বহু ঘটনার হিসাব নিকাশ আর বিচার এখনো বাকি। আপাকে ছাড়া অসম্পূর্ণ বিচারের মঞ্চ। বাংলাদেশ সরকারও প্রস্তুত। আগেই আপাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে। বারবার তাগাদা দেয়া হচ্ছে দিল্লিকে। আপাও আসতে চাইছেন, তবে দিল্লি কেন তাকে দেশে পাঠাচ্ছে না, জটিলতা কোথায়, অনেকে তুলছেন সেই প্রশ্ন। কেউ আবার আপার কাণ্ড দেখে মজা করেই বলছেন আপাকে কি তবে ভারতে গৃহবন্দী করে রাখা হয়েছে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও জানিয়েছেন শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। শফিকুল আলম বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে স্পষ্ট শেখ হাসিনা কি ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর অনেক চাপ তৈরি হয়েছে। এই চাপের একটা নমুনা হলো ইন্ডিয়া টুডের জরিপ। সেখানে দেখা গেছে সেখানকার 55% মানুষ চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। কিছু অংশ চাচ্ছেন তাকে অন্য দেশে দিতে। মাত্র 16 থেকে 17% মানুষ চান শেখ হাসিনাকে ভারতে রাখতে। ইন্ডিয়া কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? এটাই মনে হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া উপায় নাই। ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে। সাধারণ জনগণ কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকুক এটা চাচ্ছে না। কেন? মানে বাংলাদেশের না, ইন্ডিয়ান নাগরিকরাই চাচ্ছে না যে শেখ হাসিনা ইন্ডিয়াতে থাক। কি জন্য? কারণ আছে। পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে যান, তাদের হাহাকার দেখার কোনো মানুষ নাই। তারা তাদের পেঁয়াজ, আলু, মরিচ সব রাস্তায় ঢেলে দিচ্ছে, আন্দোলন করতেছে দাম বাড়ানোর জন্য। এখন দাম তো বাড়বে না, দাম তখনই বাড়বে যখন বাংলাদেশে ওটা পাঠাইতে পারবে। এখন তো ভাই বাংলাদেশ এই 6 মাসে অনেক কিছুতেই অন্য দেশের উপর নির্ভর হয়ে গেছে। পেঁয়াজ পাকিস্তান থেকে আসতেছে, যে পেঁয়াজের বিশাল বড় একটা মার্কেট ছিল বাংলাদেশে ইন্ডিয়ার, সেই মার্কেটটা কিন্তু অলরেডি হারানোর পথে ইন্ডিয়া। চিনি তো টোটালি বন্ধ। ইন্ডিয়ান চীনা আসতেছে না, বিভিন্ন দেশ থেকে চীনা আসতেছে, ব্রাজিল থেকে আসতেছে, বিভিন্ন দেশ থেকে আসতেছে। তো এই জিনিসটা তো ক্ষতি। কিন্তু আগে তো সমস্যা ছিল না, এখন হুট করে কেন সমস্যা হইল? এখন হুট করে সমস্যা হওয়ার পিছের মেন কারণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিছে। লাস্ট 15.5 বছরে বাংলাদেশের মানুষের কাঁধেও চেপে বসছিল, এবং সে যে পালিয়ে যাওয়ার আগে 1,500 থেকে 2,000 মানুষকে হত্যা করছে, এবং 20 থেকে 22,000 মানুষকে পঙ্গু করছে, আহত করছে, করে সে ইন্ডিয়ায় আশ্রয় নিছে। ইন্ডিয়ায় আশ্রয় নেওয়ার ফলে কি হয়েছে? ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, অনেক নষ্ট হয়েছে। তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, এবং যেই শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিছে, এই শেখ হাসিনাকে তাড়িয়ে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় বসছে, সে টোটালি ইন্ডিয়া বিরোধী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আপনারা ভালো করে জানেন। সে ফ্রান্সে থাকা অবস্থায় বলছিল যে বাংলাদেশে যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে 7 সিস্টার, আসাম, এই সব জায়গায়, আপনার মায়ানমার, এই সব জায়গাতেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এটা বলছিল না? বলছিল। কারণ বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখাই হচ্ছে ইন্ডিয়ার কাজ। বাংলাদেশের মানুষ ভালো থাকুক,
এইটা আসলে ইন্ডিয়া সহ্য করতে পারে না। দেখবেন কিছু কিছু প্রতিবেশী থাকে যারা পাশের বাড়ির মানুষটা ভালো হয়ে যায়, এই মানে খেয়ে পরে ভালো আছে, বাড়িঘর করতেছে, এটা পছন্দ করে না, সহ্য করতে পারে না। তো ইন্ডিয়ার অবস্থা হচ্ছে এটা। ওই যে এলাকায় থাকে না কিছু কুটনি বুড়ি, মানে কুটনি মহিলা, যারা ঝামেলা করা ছাড়া কোনো কিছু বোঝে না। তো ইন্ডিয়ার কাম হচ্ছে এটা। ইন্ডিয়ার আশেপাশে কোনো দেশের সাথে সম্পর্ক নেই, কোনো দেশের সাথে বাংলাদেশের সাথে ছিল, এটাও বিচ্ছিন্ন হয়ে গেছে। নেপালের মতো দেশ, তাদের সাথেও সম্পর্ক খারাপ। ভুটানের মতো দেশ, তাদের সাথেও সম্পর্ক খারাপ। বাংলাদেশ ছিল, সেটাও গেছে। পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কোনো দেশের সাথেই ইন্ডিয়ার সম্পর্ক নাই। কারণ ইন্ডিয়া মানে অন্যের ভালো দেখতে পারে না। তারা অনেক বড় দেশ, তারা নিজেদেরকে অনেক বড় মোড়ল মনে করে। তারা মনে করে দক্ষিণ এশিয়ায় তারাই হচ্ছে সব। না, দক্ষিণ এশিয়ায় তারা সব না, তারা সব না। এখন ব্যাপার হয়েছে কি, এই যে সাধারণ জনগণ, ইন্ডিয়ার সাধারণ জনগণ বলতেছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। তারা বুঝে গেছে এই মুহূর্তে ইন্ডিয়ার সামনে একটা সুযোগ আছে। এই মুহূর্তে যদি ইন্ডিয়া বলে যে আমি যে ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও, শেখ হাসিনাকে ফেরত নাও, তোমরা তার বিচার করো, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ইন্ডিয়ারে ক্ষমা করলেও করতে পারে। এখন দেখার বিষয় মোদিকে এই সিদ্ধান্ত নেবে কিনা। আমার মনে হয় মোদি যদি এই সিদ্ধান্ত না নেয়, শেখ হাসিনাকে দেশে ফেরত না দেয় বাংলাদেশে, ওদের দ্রুতই মোদি ইন্ডিয়ার জনগণের কাছে অজনপ্রিয় হবে। দেখতে থাকেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতকে যা দিয়েছে সেটি তারা সারা জীবন মনে রাখবে। ভারতকে কি কি দিয়েছে শেখ হাসিনা? হাসিনার বক্তব্য এমন ছিল, আমরা ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদানে কি আছে? এখানে কারো কাছে যাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাসই বেশি। ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। এই উক্তিটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে তিনি পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভারতেই। বর্তমানে তিনি ভারতের আতিথেয়তায় দেশটি অবস্থান করছেন। স্বৈরশাসক হাসিনার সেই উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, ভারতকে ঠিক কি দিয়েছেন শেখ হাসিনা? গত 15 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগের দাবি, এইসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশতেই উপেক্ষিত হয়েছে বাংলাদেশের স্বার্থ। ফলে চুক্তিগুলো পর্যালোচনায় উদ্বেগের কথা জানিয়েছে সরকারের একাধিক উপদেষ্টা। 2019 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রথমে যে পদক্ষেপটি নেয় সেটি হলো নামমাত্র শুল্কে প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেয়া। ভারতকে ট্রানজিট দেওয়ার কারণ সম্পর্কে সে সময় ফ্যাসিস্ট হাসিনার আমলা এবং মন্ত্রীরা বলেছিলেন, তাদেরকে যদি ট্রানজিট দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির অবকাঠামো খুব তাড়াতাড়ি সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইয়ের মতো হয়ে উঠবে। তবে ওই সময় প্রস্তাবিত ট্রানজিটের বিপক্ষে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল ও মতের মানুষ তুমুল আন্দোলন গড়ে তোলে। কিন্তু তাদের আন্দোলনকে গুরুত্ব না দিয়ে ফ্যাসিস্ট হাসিনা তার নিজের সিদ্ধান্তে অটল থেকে যান। এদিকে ট্রানজিট আদায় করে নেয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা পায়, যার ফলে ভারত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। এদিকে বাংলাদেশ তিস্তা নদীর পানি না পেলেও দিতে হয়েছে ফেনীর নদীর পানি। মাসে 700 কোটি টাকার ক্ষতি করে মোদির বন্ধু আদানির কাছ থেকে করা হয়েছে বিদ্যুৎ আমদানি। বাংলাদেশকে ভারতের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণে উৎসব বাড়ানো হয়েছে। বাংলাদেশের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব ভারতের কাছে দেওয়া হয়। দেশীয় আন্তর্জাতিক মানের বহু ছাপাখানা থাকার পরও শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এমন সিদ্ধান্ত নেয়। 2014 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভুয়া নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে বসার পরপরই বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকিতে রেখে ভারতের সঙ্গে এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা ছিল বাংলাদেশের স্বার্থের পুরোপুরি বিপরীত। সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার ভারতের কাছে নতজানু নীতির কারণে বাংলাদেশ কখনোই এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি। সর্বশেষ ডামি নির্বাচনের 2 সপ্তাহের পরে 22 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবি সদস্যকে গুলি করে হত্যা করে। তার মরদেহ ভারতে নিয়ে যায় এবং 2 দিন পরে তা ফেরত দেয়। বিএসএফ এর এমন নেক্কারজনক ঘটনার পরেও চুপ ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শুধুমাত্র ভারতের কাছে নতজানু এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত থেকে সরে আসেন স্বৈরাচার শেখ হাসিনা। বিডিআর হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল দেশের সীমান্তকে অরক্ষিত করে তোলা। আর এই নেক্কারজনক হত্যাকাণ্ডের পেছনে প্রকাশ্যভাবেই প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন ছিল বলে অভিযোগে উঠে বিভিন্ন মহল থেকে। এ কারণেই এই ঘটনার আর আন্তর্জাতিক কোনো তদন্ত হয়নি বলেও অভিযোগ ওঠে। শুধুমাত্র মোদী সরকারকে খুশি রাখার জন্যই ভারতের সঙ্গে গোলামির রেল চুক্তি ও ভারতের স্বার্থ রক্ষার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে হাসিনা সরকার। সর্বশেষ ভারতীয়দের দখলে তুলে দেওয়া হয় বাংলাদেশের আইটি সেক্টর, যার ফলশ্রুতিতে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার করা হয়। কিন্তু বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের সম্প্রচার চালু করা সম্ভব হয়নি ভারতে। তাই বলা যায় স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের 15 বছর বাংলাদেশ ছিল ভারতের একমাত্র উন্মুক্ত বাজার। দর্শক, আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন। দেশের রাজনীতিতে ইদানিংকালে জনাব ইলন মাস্কের নাম খুব জোরে সোরে আলোচিত হচ্ছে।
আপনারা জানেন যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মিস্টার মাস্ক মার্কিন রাজনীতিতে অনুপ্রবেশ করেছেন। আমি এখানে অনেকটা ইচ্ছে করে অনুপ্রবেশের কথা বললাম। এর কারণ হলো আমেরিকার রাজনীতিতে যারা সম্পৃক্ত, দুটো দল, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, তাদের সকলেরই রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিংবা এর আগে মিস্টার জেরাল্ড ফোর্ড, যারাই এই ব্রিটিশ রাজনীতিতে এসেছেন কিংবা আমেরিকান রাজনীতিতে এসেছেন, ব্যবসায়িক কমিউনিটি থেকে তারাও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এমনকি মিস্টার রোনাল্ড রিগানের মতো বা আর্নেস্ট শোয়ার্জ কপের মতো যে সকল নেতা সেখানে এসেছেন, তারাও দীর্ঘদিন রাজনীতি করে তারপর সেখানে এসেছেন। উড়ে এসে হঠাৎ করে জুড়ে কেউ বসেননি। এইবারই প্রথম একেবারে রাজনীতির পাদপীঠে, যাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী নয়, ডিফ্যাক্টো প্রেসিডেন্ট বলা হয় আমেরিকার ইতিহাসে, তিনি জনাব ইলন মাস্ক। এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক, তাদের মধ্যে যে সম্পর্কটি, এটি হরিহর আত্মার, এবং দুজনেই খ্যাপাটে, দুজনেই রীতিমতো একেবারে যেটিকে বলা হয় রাজনীতিতে বদ্ধ উন্মাদনা বলতে যে জিনিসটি বোঝায়, এটি দুজনের মধ্যেই প্রকট। বেপরোয়া, যা মুখে এসে তাই বলেন, যা ইচ্ছে তাই করেন, আর ভীষণ রকম ঝুঁকি নেন, কখনো কখনো জীবনের ঝুঁকি। তো এই দুজন মানুষ এখন মার্কিন রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে সারা পৃথিবীতে রীতিমতো একটি আতঙ্কের জন্ম দিয়েছেন। এবং সেই আতঙ্ক থেকে আমরা যারা বাংলাদেশের লোকজন, আমরাও কিন্তু ব্যতিক্রম নই। আমাদের দেশে একটি সরকার সাম্প্রতিক সময়ে রীতিমতো পালিয়ে গেছে। শেখ হাসিনা পালানোর নিয়ে মোটামুটি এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের পালানো নিয়ে রীতিমতো চলচ্চিত্র তৈরি করার মতো প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। আর ওই দলের অন্যান্য লক্ষ লক্ষ নেতাকর্মী তারাও রীতিমতো পালিয়ে আছে। এবং এত বিপুল সংখ্যক লোকের একসঙ্গে পালানোর মতো ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পতনের পর নাৎসি বাহিনীতে কিংবা ইটালিতে যখন ফ্যাসিজমের পতন হলো, বেনিতো মুসোলিনি, তার দলে এত সংখ্যক লোক পালিয়েছিল কিনা আমি বলতে পারবো না। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে যদি আপনি ধরেন, কম করে হলো 1 থেকে 1.5 কোটি লোক পালিয়ে আছেন। স্থান কাল পাত্র ভেদে তারা কেউ দেশ ত্যাগ করেছেন, কেউ এলাকা ত্যাগ করেছেন, কেউ শহর ত্যাগ করেছেন, কিন্তু তারা 1 থেকে 1.5 কোটি লোক বাস্তুচ্যুত হয়ে গেছেন। এরকম 1 থেকে 1.5 কোটি লোক যদি বাস্তুচ্যুতের ইতিহাস ধরেন, 1971 সনেও ঠিক এরকম হয় না। বলা হয় 2 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল, কেউ কেউ বলেন 1 কোটি, কিন্তু আসলে হয়তো 60-70 লাখ লোক সেখানে ভারতে গিয়েছিল। তো সেই অর্থে এই যে ডিজাস্টার এখন চলছে আওয়ামী লীগের উপর, পরে পুরো বাংলাদেশ শূন্য। এই শূন্যতায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। শূন্যতা তৈরি হয়েছে অর্থনীতিতে, শূন্যতা তৈরি হয়েছে রাজনীতিতে, চলচ্চিত্রে, নাটক, সিনেমায়, আরও অনেক জায়গাতে। আওয়ামী লীগের অনেক সুন্দর সুন্দর নায়িকা ছিল, অনেক সুন্দরী বা সুন্দর গায়ক গায়িকা ছিলেন। তারপর খুব একেবারে 5 স্টার মানের তারকা ব্যবসায়ী নেতা ছিলেন, আরও অনেক, সবাই পলাতক। আমরা কিছু সংখ্যক লোককে কেবলমাত্র জেলখানাতে ঢোকাতে পেরেছি। আর এই শূন্যতাতে অদ্ভুত সব শব্দ তৈরি হচ্ছে, জামাতের শব্দ, বিএনপির শব্দ, আরও অনেক শব্দ, যে শব্দের যন্ত্রণায় মানুষ রীতিমতো অস্থির হয়ে পড়েছে। এখানে সমন্বয়ক নামক নতুন রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠীর যে পরিচয় এসছে, কবজি কাটা পার্টির অভ্যুদয় হয়েছে, অর্থাৎ এই সবগুলি হয়েছে শূন্যতার কারণে। আর সেই শূন্যতার মধ্যে আবার নতুন করে শুরু হয়েছে ইলন মাস্ক বিতর্ক। সেটা কি? ইলন মাস্কের সঙ্গে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে। কি কথা হয়েছে আমরা কিছু জানি না, কিন্তু অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক চেষ্টা তদবির করে ইলন মাস্কের সঙ্গে একটি টেলিফোনে সংলাপের আয়োজন করেছেন। আপাত দৃষ্টিতে যেটি মনে হয়েছে রাজনৈতিক কূটকৌশলের দৃষ্টিকোণ থেকে, সেটি হলো মিস্টার নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প যখন শীর্ষ পর্যায়ের বৈঠক করছিলেন আমেরিকাতে, সেখানে শুধুমাত্র বাংলাদেশ প্রসঙ্গ, শেখ হাসিনা প্রসঙ্গ, অন্যান্য নানা প্রসঙ্গ নিয়ে নরেন্দ্র মোদী সেখানে আলোচনা করবেন এবং সেই বিষয়টা বাংলাদেশে রীতিমতো মশহুর হয়ে পড়েছিল। এবং সঙ্গত কারণেই জনাব ইউনূস খুব বিব্রত হয়ে পড়েছিলেন। তিনি এই সময়টিতে, যখন এই বৈঠক চলছিল ওয়াশিংটনে, সেই সময়টিতে তিনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন এবং সেখানেও তাকে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। শত শত ডেলিগেটস, যারা বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তাদের উপস্থিতিতে ডায়াসে বসিয়ে, মঞ্চে বসিয়ে তাকে যে ধরনের বিব্রতকর
প্রশ্ন করা হচ্ছিল এবং তিনি স্মার্টলি সেই প্রশ্নগুলো উত্তর না দিয়ে অনেকটা শিশুসুলভ, মানে যাকে বলা হয় শিশুসুলভ সরল স্বভক্তি বললেও ভুল হবে, তার চেয়েও আরও অনেক কিছু সেইভাবে তিনি বলার চেষ্টা করছিলেন যে না, আমি তো এখানে আসতে চাইনি, আমার কোনো আসার ইচ্ছা ছিল না, প্রস্তুতি ছিল না, ওরাই আমাকে ডেকেছে, ওরাই আমাকে বলেছে, ওরা আমাকে ধরে নিয়েছে ইত্যাদি নানা রকম কথাবার্তা তিনি বলে মোটামুটি উপস্থিত যারা লোকজন ছিলেন তার সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেই ধারণা তিনি রীতিমতো পাল্টে দিয়েছেন। 1 2 নম্বর হলো যে যেখানে আমরা এতকাল তাকে জানি যে তিনি অনেক বড়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ রয়েছে সেই মানুষের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে জ্ঞানে গুণে অন্য কোনো বড় মানুষ নেই বলেই ইউনূস সেন্টার থেকে ইতিপূর্বে প্রচার করা হয়েছিল এবং আমরা ভেতো বাঙালি আমরা সেই বিষয়গুলো বিশ্বাস করেছিলাম। তো সেখানে বিল গেটস, ইলন মাস্ক এদের মতো লোকের সঙ্গে তার পরিচয় থাকবে, বন্ধুত্ব থাকবে, এটা তো আমরা কল্পনাই করতে পারি না। এগুলো অনেক ছোট স্তরের বিষয়। তার সঙ্গে যাদের পরিচয়ের কথা আমরা শুনে এসেছি বা বিশ্বের যে সকল নামি দামি লোকজন, যে সকল নামি দামি বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজের সর্বজন শ্রদ্ধেয় চ্যান্সেলর বৃন্দ, তারা যেখানে তাকে তোয়াজ করেন, তদবির করেন, সেখানে ইলন মাস্কের মতো একজন পাগলাটে খ্যাপাটে যার কোনো কিছুই নেই, চরিত্র বলতে কিছুই নেই এবং তিনি তার পিতা কর্তৃক ত্যায্য, এরকম একজন মানুষের সঙ্গে আমাদের একটু মহা গুণধর, মহাশক্তিধর, সম্মান এবং মর্যাদার বিমূর্ত প্রতীক জনাব ইউনূস কেন কথা বলবেন? আর সেই কথাটিকে কেন সরকার সারা বাংলাদেশে সুন্দরভাবে প্রচার করবেন? এই বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে মূলত তিনি গতানুগতিক যে রাজনীতি, সেই রাজনীতির ফাঁদের মধ্যে পড়ে গিয়েছেন এবং সেই ফাঁদের কারণেই ওখানে যেভাবে মোদি এবং ট্রাম্পের বৈঠক নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনাকে সামাল দেওয়ার জন্য তিনি ইলন মাস্কের সঙ্গে একটি কথা বলেছেন, ভিডিও কল করেছেন। এটি রাজনৈতিকভাবে বাংলাদেশে প্রচার করা তার জন্য খুব জরুরি হয়ে পড়েছিল এবং আরও অবাক করা বিষয় হলো এই বিষয়টি আবার বিদেশের একজন ইউটিউবার আছেন, তিনি এটির গোমর ফাঁস করে দিয়েছেন। তো তিনি বলার চেষ্টা করছেন যে এটি তিনি এই ব্যবস্থাটা করে এসেছেন, তিনি এই ব্যবস্থা করেছেন, কার নামে, কোন অবস্থাতে, কীভাবে কী করেছেন, এই বিষয়গুলো তিনি প্রচার করেছেন। আবার অন্যদিকে বিএনপির একজন নেতা যিনি এই সরকার আমলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ লাভ করেছেন, বর্তমানে নাকি মেক্সিকোতে রয়েছেন, মিস্টার মুশফিক ফজল আনসারি। তো তার যারা সমর্থক তারা আবার বলার চেষ্টা করছেন যে মিস্টার আনসারি এই কাজটি করে দিয়েছেন। তো এগুলো নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। এর কারণ হলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব চেষ্টা এবং তদবির এটা না হয়ে থাকে, এটি তার ব্যর্থতা। 2 নম্বর হলো একজন ইউটিউবার তাকে এটা ব্যবস্থা করে দিয়েছে, সেটি সত্য, নাকি বিএনপি নেতা এটি করে দিয়েছে সেটি সত্য। আর যদি বিএনপি নেতা করে থাকেন তাহলে বিএনপির সঙ্গে সেই নেতার সম্পর্ক 12টা বাজবে। 12টা বাজবে এই কারণ হলো যে বিএনপি এখন কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মান, শান, মর্যাদা এটা বাড়ুক এবং সেই বাড়ার ক্ষেত্রে বিএনপির যারা লোকজন তার তল্পিবাহক হিসেবে কাজ করুক, এটা বিএনপি এই মুহূর্তে চাচ্ছে না। হয়তো 6-7 মাস আগে এরকম যদি হতো তাহলে সেই বিএনপির নেতার সমস্যা হতো না, কিন্তু এখন সেটি সমস্যা। তো এগুলো নিয়ে নানা রকম হিসাব হচ্ছে যে এই কাজ কেন করার দরকার ছিল। সেই কেনর জবাবে এক পক্ষ বলার চেষ্টা করছে যে তিনি মূলত তার যে একটা স্যাটেলাইট কোম্পানি আছে, ইন্টারনেট প্রদান করে, সেই ইন্টারনেট সেবা এবং পরিষেবা বাংলাদেশে আনতে চাচ্ছেন। এটি খুবই ব্যয়বহুল, যদিও যারা খুব ওয়াইড রেঞ্জে ব্যাপক হারে ব্যবহার করেন ইন্টারনেট তাদের জন্য এটা খুব জরুরি, কিন্তু আমাদের দেশে এটি এখনও অপরিহার্য নয়। এর কারণ হলো আমাদের দেশে দুর্গম এলাকা এরকম নেই যেখানে স্যাটেলাইট সার্ভিস দরকার হয়। তারপর হলো এটি সেট আপ করার জন্য যে ধরনের অর্থ দরকার, একটা সিঙ্গেল ইউনিট, একটা অফিসে একটা সেট আপ করবে, তার জন্য আমাদের এখানে ছোটো ছোটো ম্যাক্সিমাম যে অফিসগুলো রয়েছে সেই অফিসে যেখানে কানেকশন চার্জ 1000 টাকাও কেউ দিতে চায় না, সেখানে 50,000 টাকা কানেকশন চার্জ দিয়ে মাসে 20,000 টাকা ইন্টারনেট মিনিমাম ফি দিয়ে নেওয়ার মতো গ্রাহক আমাদের দেশে খুব অল্প আছে, এমনকি সরকারি অফিসগুলোতে নাই। আমাদের যারা লোকজন ব্যবহার করে খুব অল্প ডাটা ব্যবহার করে, এরা কেউ ফেসবুক করে, কেউ ইউটিউব করে, খুব অল্প ডাটা ব্যবহার করে। ঠিক আছে, এটা ইলন মাস্ক খুব ভালো করে বুঝেন যে বাংলাদেশে টেলিফোনের ডেন্সিটি আছে কিন্তু ট্রানজ্যাকশন ভারতের মতো নয় বা অন্য কোনো দেশের মতো নয়। তো ফলে এখানে তার ব্যবসা বাণিজ্যের যে পরিণতি বা পরিধি এটা যে নেই এটা তিনি খুব ভালো করে জানেন এবং সেই বিষয়গুলো নিয়ে যদি কথা হয়ে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কথা হয়ে থাকে, অর্থাৎ ইউনূস সাহেব যদি বলেন যে আপনার ওই স্যাটেলাইট কোম্পানির আমরা বাংলাদেশে আনবো এবং আমরা এখন যে স্যাটেলাইট ব্যবহার করছি এবং যে মানে সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা যে ডাটাগুলো আনছি এগুলো আমরা বাদ দেবো, তাহলে এই সাবমেরিন কেবলের মাধ্যমে যে ডাটা আমদানি করা হচ্ছে এখানে কী পরিমাণ অর্থ বিনিয়োগ রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না। এখন এই বিনিয়োগটা বাদ দিয়ে মিস্টার মাস্কের সাথে আমাদের যে অর্থনৈতিক লেনদেন এটা কোনো অবস্থাতে ভায়াবল নয়।
নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় রয়েছে। এই টেকনিক্যাল বিষয়গুলোর সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন। মিস্টার মাস্ক যে কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাইবেন বিষয়টি, সেটা হলো, আচ্ছা ঠিক আছে, আপনি কত ব্যান্ডউইথ নেবেন, কী পরিমাণ টাকা দিবেন, আমার এখানে মিনিমাম এত লাগবে, এই লাগবে, তো আপনার কনজিউম কত, এরকম 3-4টি প্রশ্ন তিনি অবশ্যই করবেন যদি এই বিষয়ে আলোচনা হয়ে থাকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।